নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো বুধবারের বিশেষ সংবাদে। বর্তমানে ডিজিটাল যুগে সদর ব্লকের কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী অনলাইনে কাজের সুবিধার্থে মোবাইল ফোনের দাবি সহ আরো নানা দাবি নিয়ে ডিজিটাল স্ট্রাইক পালন করলেন বুধবার। রেলের তরফে দেওয়া জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীদের উচ্ছেদের বিজ্ঞপ্তি নিয়ে বাকযুদ্ধ এখন তুঙ্গে। বর্তমানে উচ্ছেদ স্থগিত থাকলেও পরবর্তীতে ভেঙে চুরে সরিয়ে দেওয়া হবে ব্যবসায়ীদের। এই তীব্র মতবিরোধ নিয়ে কড়া ভাষায় একে অপরকে দোষারোপ দুই রাজনৈতিক নেতার। অবস্থান আন্দোলন করে ডিজিটাল স্ট্রাইক অঙ্গনওয়াড়ি কর্মীদের। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা সমিতির অবস্থান আন্দোলন জলপাইগুড়ি আইসিডিএস দপ্তরে। দীর্ঘদিন থেকে মোবাইল ফোন পাচ্ছে না, ফলে অনলাইনের মাধ্যমে কাজ করতে অসুবিধে হচ্ছে, এমনটাই অভিযোগ করে আজ অবস্থান আন্দোলন শুরু করে দিয়েছেন তারা। এছাড়াও অনারিয়ামের মান আরো বাড়ানো, হেল্পার প্রমোশন বন্ধ অবিলম্বে তা চালুর দাবি সহ আরো অনেক দাবি নিয়ে আজকের আন্দোলন বলে তারা জানিয়েছেন। জলপাইগুড়ি হাকিমপাড়াতে অঙ্গনওয়াড়ি দপ্তরের সামনে সদর ব্লকের কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মীরা এই অবস্থান আন্দোলনে সামিল হয়েছিলেন। নিরাপত্তা ব্যবস্থা ছিল পুলিশের। জলপাইগুড়ির টাউন স্টেশন বাজার নিয়ে সৈকত জয়ন্তর বাকযুদ্ধ তুঙ্গে। লোকসভা পেরিয়ে গেলেই সাংসদ জয়ন্ত কুমার রায়ের গিমিক শেষ হয়ে যাবে এবং ভাঙচুর করে সরিয়ে দেওয়া হবে ব্যবসায়ীদের, জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। অন্যদিকে প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ জয়ন্ত কুমার রায়ও। সাংসদের বক্তব্য বাতেলা মারছেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। ভোটের গিমিক জয়ন্ত রায় করেন না। উল্লেখ্য, সম্প্রতি রেলের তরফে জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়াকে কেন্দ্র করে উচ্ছেদের আতঙ্ক ছড়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। সাংসদ ডক্টর জয়ন্ত রায় উদ্যোগ নেওয়ায় এই মুহূর্তে উচ্ছেদের আতঙ্ক থেকে মুক্ত হন ব্যবসায়ীরা। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আমরা সব সময় চাই টাউন স্টেশনের উন্নয়ন হোক, পাশাপাশি একটি দিল্লিগামী ট্রেন যাতে শহরবাসী পায় তারও দাবি আমরা রাখছি। কিন্তু ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা রেল করুক। এর আগে দেখা গেছে এনজিপিতে ভাঙচুর করে রেল উন্নয়নের কাজ করেছে। এখানেও লোকসভা ভোট পার হয়ে গেলে সংসদের গিমিক শেষ হয়ে যাবে বলে তীব্র কটাক্ষ করেন সৈকত। আর আরো বক্তব্য, ব্যবসায়ীদের নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জলপাইগুড়ি পুরসভা, কিন্তু সাংসদ বিষয়টির মধ্যস্থতা করেছেন। উনি তো এবার লোকসভায় হেরে যাবেন, তারপর কি হবে? তবে পুরসভা সময় বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ভাইস চেয়ারম্যান। দেখুন, এখানে আমি ভাইস চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, আমার সাথে চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি উপস্থিত রয়েছেন। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে আমরা সবসময় চাই জলপাইগুড়ি বাসী হিসাবে যে রেল স্টেশনের উন্নয়ন হোক এবং এখানে একটা দার্জিলিং মেলের সাথে একটা দিল্লিগামী ট্রেন যেন এখানে অবশ্যই আসে, সেটার আমরা দাবি সবসময় রেখেছি। কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, উন্নয়নের সাথে সাথে যে 400 পরিবার যারা আজকে এইখানে স্টেশন বাজারে এত বছর ধরে, প্রায় 50-60 বছর ধরে ব্যবসা করছে, এই 400 পরিবারে আপনি ধরে নিতে পারেন 2000 মানুষ আছে যারা জলপাইগুড়ি শহর এবং শহরের বাইরেরও মানুষ আছে। এদের কি ভবিষ্যৎ হবে? আমরা চাই এদের একটা পুনর্বাসনের ব্যবস্থা রেল করুক। কিন্তু আমি খুব ভালো মতো জানি এনজিপিতে যেভাবে ভাঙচুর করে দিয়ে ডেভেলপমেন্টের কাজ হয়েছে, এখানেও লোকসভা নির্বাচন পার হয়ে গেলেই এই সাংসদ জয়ন্ত রায়ের গিমিক শেষ হয়ে যাবে এবং সেদিন থেকে দেখতে পাবেন যে আবার ভাঙচুর করে দিচ্ছে এবং এদেরকে তখন এদের ব্যবসা করার জায়গাটাও থাকবে না। এবং শুধু বিক্রেতার কথা ভাবলে হবে না, এখানে ক্রেতারাও আসছে প্রচুর। তার ফলে কি স্টেশন বাজারে একটা ঐতিহ্য কৌলিন্য আছে এবং এটা মাথায় রেখে আমরা পৌরসভা খুব উদ্বিগ্ন রয়েছি। আমরা চাই রেল এদের পুনর্বাসন করুক আর একসাথে রেল এদের রেল স্টেশনের উন্নয়ন করুক, ডেভেলপমেন্ট করুক, পরিকাঠামো বৃদ্ধি করুক এবং তার সাথে সাথে দিল্লিগামী একটা ট্রেন জলপাইগুড়ি টাউন স্টেশন স্টপেজ। রেল যদি এটা করতে ব্যর্থ হয় পুনর্বাসন, সেক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে কি এমন কোনো চিন্তা ভাবনা রয়েছে? স্টেশন বাজারের ওনারা চিঠি দিয়েছিলেন, চেয়ারপারসনকে চিঠি দিয়েছিলেন, আমাকে চিঠি দিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরে সাংসদ জয়ন্ত রায় এর মধ্যে ইন্টারফেয়ার করেছেন। এবার উনি শেষ মুহূর্তে, আমি জানি লোকসভা যেই শেষ হয়ে যাবে উনি জিতে যান তো আর কোনো সুযোগ নেই, উনি এবার হেরে যাবেন। এবার হেরে যাওয়ার পর তখন কী হবে?
এবার তখন কি করবে, এদের প্রতি যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি পালন করবে। পুরসভা কিছু ভাবছে তাও তখন আমাদের সেই অবস্থা, মানে সময় বুঝে ব্যবস্থা নিতে হবে। নাম না করেই সৈকত চ্যাটার্জির বক্তব্য প্রসঙ্গে সাংসদ বলেন, উনি যা খুশি তাই বলতে পারেন, তার আর আমার মধ্যে বিশ্বাসযোগ্যতার অনেক ফারাক আছে। মানুষ কাকে বিশ্বাস করেন তা সকলেই জানেন। বাতিল আমারটা আমার ধাতে নেই, মানুষ সেটা জানেন। ভোটের গিমিক জয়ন্ত রায় করেন না। শুধু ভোটে জেতার জন্য জয়ন্ত রায় আসেনি, জয়ন্ত রায় এসেছে মানুষের সেবা করতে বলে মন্তব্য সাংসদের। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, তিনি যা খুশি বলতে পারেন, তার বিশ্বাসযোগ্যতা আর আমার বিশ্বাসযোগ্যতার মধ্যে নিশ্চয়ই একটু ফারাক আছে। কার মধ্যে? এই দুজনের মধ্যে উনার সাথে আমার বিশ্বাসযোগ্যতার নিশ্চয়ই ফারাক আছে। মানুষ কাকে বিশ্বাস করেন সেটা সবাই জানে, কাউকে বলে দিতে হবে না যে কে মিথ্যা কথা বলে আর কে মিথ্যা কথা বলে না। আমাকে মানুষ দেখে এসছে, কি কাজ করি আর কি বলি। এই বাতেলা মারাটা বোধহয় আমার ধাতে নেই, আমি ধাতে সেই বাতেলা আমি কখনো মারিও না। সেটা তো আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝে জানেন, মানুষও জানেন। কাউকে বলে দিতে হবে না যে ভোটের গিমিক করার জন্য জয়ন্ত রায় আছে, এরকম না। শুধু ভোটে জেতার জন্য আসেননি জয়ন্ত রায়, জয়ন্ত রায় মানুষের সেবা করতে এসছে। এবং যেদিন মানুষ দায়িত্ব দিয়েছে করছি, যেদিন জিতবো না চলে যাব। মানুষ পছন্দ করছে না এটাই বুঝবো, কিন্তু আমার মনে হয় না আমাকে মানুষ অবিশ্বাস করবে, বরঞ্চ তার বিশ্বাসযোগ্যতা, যেই কথা বলছে শুধু ভোটের গিমিকের কারণে জয়ন্ত রায় করছে, তার কথা কতটা বিশ্বাসযোগ্য হবে মানুষের কাছে। কার কথা? সে যে বলছেন এরকম কথা, তাকে মানুষ কতটা বিশ্বাসযোগ্য মনে করে সেটা নিশ্চয়ই তিনিও জানেন, মানুষও জানেন। বিএসএনএল কন্ট্রাকচুয়াল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দীর্ঘদিন যাবৎ বিএসএনএল 117 জন কর্মীদের কাছ থেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে নেওয়া হলেও সেই টাকা জমা পড়েনি। 2018 সালের নভেম্বর মাস থেকে 22 মাস, 2019 সালের অক্টোবর মাস থেকে 2021 সালের ফেব্রুয়ারি মাস এবং 2022 সালের ডিসেম্বর মাস থেকে 2023 সালের মার্চ মাস পর্যন্ত কন্ট্রাক্টর তার নিজের শেয়ার জমা দেননি। 7 জন শ্রমিকের টাকা তার মজুরি থেকে কেটে নেওয়া হলেও সেই টাকা এবং মালিকের শেয়ার জমা দেওয়া হয়নি। সংগঠনের জেলা সম্পাদক বিকাশ বিশ্বাস অভিযোগ করেন, 117 জন ক্যাজুয়াল কর্মচারী প্রায় 38 লক্ষ টাকা ইপিএফে বকেয়া রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বারংবার ইপিএফ অফিসে স্মারকলিপি দিয়ে সমস্ত তথ্য প্রমাণ জানানো সত্ত্বেও কোনো অদৃশ্য কারণে ইপিএফ অফিস থেকে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। স্মারকলিপি প্রদানের পর রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার মুখ্য নিয়োগকর্তা বিএসএনএল ঠিকাদার এবং সংগঠনের প্রতিনিধিদের নিয়ে খুব দ্রুত বসার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার বলেন, তিনি যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক বিকাশ বিশ্বাস, অশোক সরকার, সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেন প্রমুখ। আজকে আমরা পিএফ অফিসে ডেপুটেশন দিতে আসছি। ডেপুটেশনের কারণ হচ্ছে বিএসএনএল দপ্তরে ঠিকাদারের আন্ডারে যারা যে সমস্ত কর্মচারী কাজ করেন তাদের 38 লক্ষ টাকা ইপিএফের বকেয়া রেখেছে ঠিকাদার। ঠিকাদারের নাম ডিডিএম এন্টারপ্রাইজ, সে জলপাইগুড়ির লোকাল। আমরা এই ব্যাপারে বারে বারে বিএসএনএল কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং পিএফ কমিশনারকেও দুবার আমরা কমপ্লেন জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনোভাবেই আইনি পদক্ষেপ ওই কন্ট্রাক্টরের এগেনস্টে নিচ্ছে না, এমনকি বিএসএনএলও নিচ্ছে না, পিএফ কমিশনারও নিচ্ছে না। তো বাধ্য হয়ে আজকে আমরা এই ধর্ণা প্রোগ্রামের মাধ্যমে আমরা পিএফ কমিশনারের কাছে জানতে চাইব যে কি কারণে এই 117 জন শ্রমিকের টাকা আদায় করার যে আইনি পদক্ষেপ সেটা গ্রহণ করা হচ্ছে না কেন। কি শুধু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট মিলে 117 জন কর্মী, এর মধ্যে অনেকে কাজ ছেড়ে দিয়েছেন, তারা টাকা উঠাতে পারছেন না, অনেকে মারা গেছেন, অনেক কর্মচারী, তাদের ডেথ ক্লেম হচ্ছে না। একটা বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এটা আমরা পড়ে আছি।
আপনার নাম আর পরিচয়? আমার নাম বিকাশ বিশ্বাস, বিএসএনএল ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের জেলা সম্পাদকের দায়িত্বে আছি। শতবর্ষ উদযাপন উপলক্ষে সোনাউল্লা উচ্চতর বিদ্যালয়ের ব্যানার উদ্বোধন হলো বুধবার। সোনাউল্লা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আগামী 27 জানুয়ারি একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের মাঠে। উক্ত সভাতে বিদ্যালয়ের প্রাক্তন থেকে বর্তমান ছাত্র থেকে শিক্ষকদের সেই সভায় আসার অনুরোধ জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গৌতম দাস। এই উপলক্ষে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। এই আলোচনার মাধ্যমে আগামী দিনে শতবর্ষ উদযাপন কিভাবে পালন হবে তা তিনি জানিয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সবার কাছে বার্তাটা পৌঁছে দেবেন। আমাদের সমস্ত প্রাক্তনী এবং সেই সঙ্গে আমাদের বিগত দিনের যারা শিক্ষক রয়েছেন, প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষাকর্মী, আমাদের প্রাইমারি যে স্কুল রয়েছেন, প্রাইমারি স্কুলের যারা ছাত্র রয়েছেন প্রাক্তনী, তারাও প্রাইমারি স্কুলেরও শিক্ষক এবং যারা রয়েছেন বর্তমান এবং যারা রিটায়ার্ড অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন তারা, এবং সবাইকেই আমরা ওই 27 তারিখে 12টার সময় একটা আলোচনা সভাতে সোনাউল্লা স্কুল ময়দানে আমরা তাদেরকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের এই সিদ্ধান্ত আজকে আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের উপস্থিতিতে আমরা এই ব্যানার পাবলিশ করে আমরা এটাকে আজকে ঘোষণা করব। কি করার ইচ্ছা রয়েছে এই শতবর্ষ? শতবর্ষ হচ্ছে এই স্কুলের যারা প্রাক্তনী রয়েছেন তারা লব্ধপ্রতিষ্ঠ, তারা সর্বক্ষেত্রে লব্ধপ্রতিষ্ঠ, এবং যারা রয়েছে আমার মনে হয় সোনাউল্লা স্কুল থেকে আমি নিজে একজন প্রাক্তনী হিসেবে গর্ববোধ করি। আমি এই স্কুলে পড়াশুনো করে আজকে আমি জীবনে চলতে শিখেছি। আমি সাফল্য লাভ করেছি কিনা আমি জানি না, কিন্তু আমরা চলতে শিখেছি। কাজে আমাদের একটা ধারণা যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান জলপাইগুড়িতে একটা ইতিহাস হয়ে থাকবে। আগামী 22 জানুয়ারি রামলালার মন্দিরের উদ্বোধন, আর সেই মন্দিরের উদ্বোধনের আগেই 18 থেকে 21 জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আহ্বানে সাড়া দিয়ে 17 তারিখ থেকে জলপাইগুড়ি শহর এবং জেলার সমস্ত মন্দির পরিষ্কার করার কর্মসূচি ঘোষণা করল জেলা বিজেপির মহিলা সদস্যরা। বুধবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা করলেন জেলা বিজেপি নেত্রী দীপা বণিক অধিকারী। এদিন তিনি জানান, আমরা জেলার সমস্ত প্রসিদ্ধ মন্দির সহ পাড়ায় পাড়ায় গিয়ে ছোট ছোট মন্দিরগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমরা জেলার সকল মহিলাকে এই মহৎ কাজে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমরা ধূপগুড়িতে মায়ের থান মন্দিরটাকে আমরা বলেছি, ওখানে মহিলারা যারা আছে মায়ের থান মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে ধূপগুড়ি টাউনে। জলপাইগুড়িতে আমরা দেবী চৌধুরানী মন্দিরটাকে বলেছি, এখানে মহিলা মোর্চারা যারা টিম আছে তো ওই মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। রাজগঞ্জ বিধানসভায় আমাদের ভামড়ি দেবীর মন্দির আছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আমাদের ক্রান্তি ব্লকে ভান্ডানী মন্দিরে, সেখানে আমরা মহিলা মোর্চাকে নির্দেশ দিয়েছি ওটা 21 তারিখে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এরকমভাবে বাদবাকি যে গ্রামগঞ্জে আরও ছোট বড় যত মন্দির আছে সব মন্দিরে একই রকমভাবে পরিষ্কার করা হবে। আর দেখেন, তৃণমূলের মহিলাদেরকে ভোট ব্যাংক করছিল 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে, সেই ভিক্ষাটা দিয়ে। এখন ওরা জানে যে ওদের কাছে কোনো মহিলা নেই। এখন মহিলারা, বাংলার মায়েরা পরিষ্কার বুঝতে পারছে যে বাংলার পরিস্থিতি কি আছে। বাংলার গ্রামগঞ্জের পুরুষরা বাইরের রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে, যার জন্য এখন বেশিরভাগ মহিলারা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলাদের সাথে কিন্তু যোগাযোগ রাখছে। তৃণমূল যে নির্দেশটা দিচ্ছে সেটা আপনারা যদি দেখেন সেটা কিন্তু সঠিকভাবে তৃণমূলের কোনো কার্যকর্তা কিন্তু মহিলা কার্যকর্তা ওখানে আসছে না। তারা যখন পাড়ায় পাড়ায় মিটিং নিচ্ছে তখন কিন্তু সেটা সেলফ হেল্প গ্রুপের নাম করে কিন্তু মিটিংটা ডাকছে গ্রাম বাংলার বোনেদের মায়েদের। যখন তারা সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ের কথা শুনে সেই পাড়ায় গিয়ে তৃণমূলের মিটিংয়ে জমায়েত হচ্ছে, তখন তারা বুঝতে পারছে কিন্তু সেটা পার্টির কালারই। তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রচুর মহিলারা সরে যাচ্ছে, এমনকি আমাদের কাছে এসে অভিযোগও করছে যে তৃণমূল সেলফ হেল্প গ্রুপের নাম করে কিন্তু মহিলাদেরকে জমায়েত করছে আগামী লোকসভার প্রস্তুতির জন্য। এটা পুরোপুরি ভাওতা দিচ্ছে তৃণমূলের যারা মহিলা সংগঠনের সাথে যুক্ত আছে তারা। আবহাওয়া নিয়ে ফসল বীমা জনিত ক্ষুদ্র চা চাষীদের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে।
বুধবার শহরের পাটগোলায় অবস্থিত জেলার ক্ষুদ্র চা চাষী সমিতির কার্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বীমা সংস্থার মাধ্যমে ক্ষুদ্র চা চাষীদের এই আবহাওয়াজনিত ফসল বীমার সুবিধে পৌঁছে দিতেই এই কর্মশালার আয়োজন বলে জানালেন জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। এই প্রসঙ্গে তিনি আরো জানান, মূলত আবহাওয়ার কারণে ক্ষুদ্র চা চাষীদের বিভিন্ন সময়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে এমন ফসল বীমার আওতায় ক্ষুদ্র চা চাষীদের আনা গেলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে। সে বিষয়ে আজকের এই কর্মশালা বলে তিনি জানান। কুচবিহার জেলার বিভিন্ন চা চাষীদের যারা সেলফ হেল্প গ্রুপ আছে, ফার্মার প্রডিউসার কোম্পানি আছে, ইন্ডিভিজুয়াল গ্রোয়ার আছে, তাদেরকে নিয়ে আমরা এখানে এই আবহাওয়াজনিত যে ক্রপ ইন্স্যুরেন্স ফসল বীমা ভারত সরকারের অধীনস্থ এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আধিকারিকরা এসেছেন কলকাতা থেকে, তাদের নিয়ে আমরা করছি। এবং আজকের দিনে আবহাওয়াজনিত কারণে ফসলের যে ক্ষতি, তাকে কিছুটা এই ক্ষয় মানে ক্ষতির প্রলেপ দিতে পারে ইন্স্যুরেন্স। সেই জন্য ওনারা এসছেন এবং ওনারা ওনাদের স্কিম সম্বন্ধে বলছেন। তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে যদি এটাতে ক্লেম পায় তাহলে মনে হয় চাষিদের কাছে এটাতে লাভজনক হবে বা চাষিরা এতে করতে আগ্রহী। মানে মূলত কিসের ক্লেম হবে? মানে এটা হচ্ছে আবহাওয়াজনিত, মনে করো অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত গরম, শিলাবৃষ্টি, সব রকম মানে যেরকম মানে আমাদের চায়ের চাষের সাথে জড়িত। চা যেহেতু একটা আবহাওয়াজনিত একটা মানে চাষ, আবহাওয়ার উপর নির্ভরশীল, সুতরাং এটার সুযোগটা আছে। সেই জন্যই আমরা চেষ্টা করছি এটাকে ইমপ্লিমেন্ট করার। এখন যদি এটা ফলপ্রসূ হয় তাহলে আমার মনে হয় চা চাষিরা এতে আগ্রহী হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ঠান্ডা থেকে রেহাই মিলছে না যেন। গত কয়েকদিন থেকেই রোদ থেকে বিরত জলশহরবাসী, তাই আজও সকাল থেকেই জলপাইগুড়িতে শীতের আমেজ এবং ঠান্ডায় জবুথবু অবস্থা জলশহরবাসীর। কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও ঠান্ডায় কাবু জেলাবাসী। চা খেয়ে শরীর গরম করার চেষ্টা করছেন মানুষ। বুধবার সকাল থেকে কুয়াশার কারণে হালকা বৃষ্টির মতো অনুভব হচ্ছে। রাস্তাঘাট ভেজা, কুয়াশার দাপট কিছুটা কম থাকলেও ঠান্ডায় কাবু জেলাবাসী। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 11 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে। বুধবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত আর ভাপা পিঠা, এ যেন দীর্ঘদিন থেকেই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। শীতের মধ্যে অনেকেরই যেন ভাপা পিঠে ছাড়া চলে না। জলপাইগুড়ি শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও এখন এই পিঠের কদর যথেষ্টই রয়েছে। খেজুরের গুড়ের গরম গরম ভাপা পিঠের স্বাদ গ্রহণ করতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এই চিত্র মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের কাশিয়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকার। ভাপা পিঠে প্রস্তুতকারক তথা বিক্রেতা স্থানীয় গঙ্গা শিকারী বলেন, প্রতিদিন 10 থেকে 12 কেজি চালের গুঁড়ি ভাপা পিঠে প্রস্তুত করেন তিনি। ক্রেতাদের চাহিদা যথেষ্ট রয়েছে, মেটাতেও পারেন না। সুস্বাদু ভাপা পিঠে তৈরি করে বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে বলে তিনি জানান।
অন্যদিকে এক ক্রেতা ঠাকুরদাস মণ্ডল বলেন, শীত পড়েছে তাই ভাপা পিঠের চাহিদাও অনেকটাই বেড়েছে। শীতের সময় বাড়ির বাচ্চা কাচ্চারা ভাপা পিঠে খুব পছন্দ করে, তাই কিনে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য বলে তিনি জানালেন। বৌদি যে ভাপা পিঠা বানাচ্ছেন সকালবেলা, তো কিভাবে কি দিয়ে প্রস্তুত করছেন সেই বিষয়ে যদি একটু বলেন। আতপ চাল দিয়ে, নারকেল দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে সব দিয়ে মিক্স করে তারপরে বলছেন এই যে শীতের সিজন, এটা মূলত কি এই সময় প্রস্তুত করেন না? হ্যাঁ, এটা শীতের সিজনটাই চলে, গরমের মধ্যে চলে না। এটা গরমের মধ্যে চলে না। মানে কবে থেকে শুরু করেছেন এবার? এটা অগ্রহণ মাসের 1 তারিখ থেকে শুরু করা হয়েছে। কতদিন পর্যন্ত চলবে? এটা ফাল্গুন মাসের অর্ধেক অবধি চলবে। কতটা মানে সাড়া পড়েছে, মানে কতটা মানুষ ক্রেতারা কিনছে? প্রচুর। দেখলাম এটা মানে খেজুরের গুড় দিয়ে বানাচ্ছেন, অনেক সময় তো অনেক আখের গুড় দিয়ে বানায়, আপনি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছেন। নারকেল, কিশমিশ, বাদাম এতে সবই। মানে তার জন্য কি আপনার চাহিদাটা বেশি? চাহিদাটা বেশি। আচ্ছা আচ্ছা, কত করে বিক্রি করেন পার পিস? আমি যেটা গুড় দিয়ে বানাই সেটা 10 টাকা বিক্রি করি, আর যেটা চিনি দিয়ে বানাই সেটা 5 টাকা বিক্রি করি। তো কতটা আর্থিক মানে সচ্ছলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন এটা করে? তো মনে করেন বলে আমি প্রতিদিন 10 থেকে 12 কেজি চাল বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তাতে কতটা লাভবান হওয়া যায়? মোটামুটি 500-700 টাকা বিক্রি করা যায় না? কি নাম দিদি আপনার? আমার নাম গঙ্গা শিকারি। হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি সর্দারপাড়া। অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো ঠান্ডার দিনে এটা বাচ্চারা খেতে ভালো পছন্দ করে। আচ্ছা, অন্য সব জিনিস টিফিনের তুলনায় তো ভাপা পিঠাটাই ভালো বাড়িতে নিয়ে যেতে সবাই পছন্দ করে, তাই নিয়ে যাচ্ছি। বলছিলাম এই যে ভাপা পিঠা, এটা কতটা সুস্বাদু, মানে স্বাদে গুণে পরিপূরক রয়েছে? স্বাদে সম্পূর্ণ পরিপূরক আছে। আচ্ছা, ভালো, এটা আতপ চাল গুড় দিয়ে তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা, তো সবাই খুব খেতে পছন্দ করে। শীতের দিনে এই জিনিসটার খুব প্রচলন আছে। কি নাম দাদা আপনার? আমার নাম ঠাকুরদাস মণ্ডল। কোথায় বাড়ি? এই স্টেশনেই। আলুর পরিচর্যা শুরু করে দিয়েছে আলুর চাষিরা। কয়েকদিনের কুয়াশার ফলে আলুর ফলনে কোনো ঘাটতি থাকবে না জানালেন আলু চাষিরা। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন জায়গায় আলুর ফলন মোটামুটি ভালো হয়, যদিও গত কয়েক বছর থেকে তেমন ভাবে ধসা রোগ দেখা যায়নি, তাই এবছরও আলুর ফলনে তেমন ভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে না বলেই মনে করছেন আলু চাষিরা। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় এখনো চলছে আলু গাছের পরিচর্যা। গাছ মোটামুটি বড় হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই পুরো গাছ হওয়ার পরই আলু তোলা হবে বলে জানিয়েছেন আলু চাষিরা। দিন যে এই যে অতিরিক্ত আপনার কুয়াশা গেল, আর এখন রোদ মোটামুটি উঠছে, তো কেমন আলুর কুয়াশা যত হবে তত আলু ভুইসি হবে। আচ্ছা, কুয়াশা না হলে কি আর আলু হয়? যত কুয়াশা হবে তত আলু হবে। এই যে কতদিন যে কুয়াশা গেল, এর ফলে কোনো হয় নাই, তখন কুয়াশাতে আমাদের অসুবিধা। এরকম আলু তো ফলন কম। ফলন কম? হ্যাঁ, আলুর ফলন কম। এবছর কি হলো? এই বছর এখন তো যা হয়েছে, এখন তো এই তো কয়েকদিন ধরেই খালি ঠান্ডা। হ্যাঁ, কুয়াশার জন্য কোনো ক্ষতি হয়েছে? এখনো কোনো ক্ষতি হয়নি, মানে মোটামুটি এখন ভালোই। কি আলু লাগিয়েছে? আমরা লাগাইছি ছিল পাঞ্জাব। কি আশা করছেন এবছর? ওই তো আশা আর কি করবো, ওই দুই বিঘাতে এক গাড়ি আসবে, বেশিও লাগতে পারে, কোনো গ্যারান্টি নেই। দাম নিয়ে কোনো? দামের এখন পরের কথা, ওটা পরে। ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। বিদ্যালয়ের মাঠে এদিন সকাল 11টা নাগাদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক। উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি সুকান্ত চৌধুরী, স্কুলের জমিদাতার ছেলে নাসির আলী, প্রধান শিক্ষক নিরুমোহন রায় সহ অন্যান্যরা। প্রথমেই প্যারেডের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা বিশিষ্ট অতিথিদের সম্মান জানান। এরপর জাতীয় সঙ্গীত এবং মশাল দৌড়ের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। 100 মিটার, 200 মিটার, লং জাম্প, হাই জাম্প, ডিসকাস থ্রো সহ বিভিন্ন ইভেন্টে মোট 186 জনের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বিজয়ী খেলোয়াড়দের হাতে প্রশংসাপত্র এবং টিফিন বক্স তুলে দেন মন্ত্রী বুলুচিক বড়াইক, সুকান্ত চৌধুরী, সাধন বোস, নির্মল ঘোষ, নফসার আলী সহ সম্মানিত ব্যক্তিরা। একদিনের এই প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান শামিল হয়েছিল ছাত্রছাত্রীরা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করার ফলে আজ সুন্দরভাবে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে বলে প্রধান শিক্ষক জানান। এদিন এই খেলা দেখতে বহু মানুষ এবং অভিভাবকেরা মাঠে উপস্থিত ছিলেন। প্রতিবারের ন্যায় আমরা এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করলাম। এখানে আমাদের স্কুলের পরিচালন সমিতির সভাপতি সুকান্ত চৌধুরী তিনি এসেছেন, আমাদের ভূমিদাতার পক্ষ থেকে নাসির উদ্দিন এসেছেন, ইসমাইল মিয়া ভূমিদাতা ছিলেন স্কুলে, আমাদের মন্ত্রী একটু আগে চলে গেলেন, তিনি এসেছিলেন। আমাদের খেলা শুরু হলো এবং আমাদের পরিচালন সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের মন্ত্রী সব ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করলেন এবং ছাত্রছাত্রীরা
তাদের উপস্থিতিতে এলাকার মানুষ থেকে শুরু করে সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী অত্যন্ত আনন্দে তারা আপ্লুত হয়েছেন যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তো কতগুলো ইভেন্ট রয়েছে? হ্যাঁ, কতগুলো ইভেন্ট রয়েছে আমাদের এখানে? টোটাল মানে সবগুলো ইভেন্টই রয়েছে। জাম্পিং ইভেন্ট, রানিং ইভেন্ট, জ্যাভেলিন আছে, ডিসকাস আছে, থ্রোয়িং ইভেন্ট। বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টমূলক কিছু খেলা আছে। এখানে দৌড়ের বন্দোবস্ত আছে বাচ্চাদের জন্য, একেবারে ছোট বাচ্চাদের জন্য। মোটামুটি সবগুলো ইভেন্টই আমাদের আছে আজকে। একদিনের প্রতিযোগিতা আজকে? হ্যাঁ, একদিনের প্রতিযোগিতা। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা এবং রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরেই। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে তিনি বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলাপ্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জানুয়ারি মাসের 17 তারিখ অর্থাৎ আজ বুধবার তিনি বসছেন এবং আগামী 18 এবং 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার হোটেল ডিলাপ্রীতমে বসবেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম এবং ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নাম্বারে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনোসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। চা বাগানে হাতির দল, হাতির ভয়ে কাজকর্ম লাটে উঠল মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেদগুড়ি চা বাগানে।
সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল মালবাজার মহকুমা। কুয়াশার কারণেই হয়তো চা বাগানে আটকে পড়ে 11টি হাতির একটি দল। প্রথমে চা বাগানের 20 নম্বর সেকশনে এবং পরে 17 নম্বর সেকশনে ঘোরাঘুরি করে হাতির দলটি, সঙ্গে দুটি শাবকও রয়েছে। স্থানীয় বাসিন্দা বিবেক সরকার, মনোজ ওরাও বলেন, সকালবেলায় মানুষের চিৎকার চেঁচামেচিতে জানতে পারি চা বাগানে হাতি এসেছে। তড়িঘড়ি গিয়ে দেখি চা বাগানের 20 নম্বর সেকশনে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি হাতি। হাতির জন্য চা বাগানে কাজ করতে সমস্যায় পড়েছে শ্রমিকেরা। খবর পেয়ে বহু মানুষ ভিড় করে হাতি দেখতে। মানুষের চিৎকার চেঁচামেচিতে হাতির দলটি ছোটাছুটি করতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার দপ্তরের বনকর্মীরা। এরই মধ্যে হাতির দলটি দুভাগে বিভক্ত হয়ে যায়। জানা গেছে, গতকাল রাতে হাতির দলটি খাবারের খোঁজে ভুট্টাবাড়ি জঙ্গল থেকে বেদগুড়ি চা বাগান এলাকায় এসেছিল। কুয়াশার কারণে ভোর হয়েছে, তাই বুঝতে না পারায় চা বাগানেই আটকে পড়ে। বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। কি হয়েছে এখানে? তো হাতি আসছে বেদগুড়ি 17 নম্বর সেকশনে আর কি, বেদগুড়ি বাগানে। তো সকালে হাতি দেখে মানে গ্রামবাসীরা অনেক ভিড় করতেছে। কতগুলো হাতি আছে এখানে? হাতি আছে 11টা আছে টোটাল। কোথা থেকে আসছে? ভুটাবাড়ি ফরেস্ট থেকে আর কি। ভুটাবাড়ি। তোমার নাম? আমার নাম রুবেল। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বর্তমানে ডিজিটাল যুগে সদর ব্লকের কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী অনলাইনে কাজের সুবিধার্থে মোবাইল ফোনের দাবি সহ আরো নানা দাবি নিয়ে ডিজিটাল স্ট্রাইক পালন করলেন বুধবার। রেলের তরফে দেওয়া জলপাইগুড়ি টাউন স্টেশনের ব্যবসায়ীদের উচ্ছেদের বিজ্ঞপ্তি নিয়ে বাকযুদ্ধ এখন তুঙ্গে। বর্তমানে উচ্ছেদ স্থগিত থাকলেও পরবর্তীতে ভেঙে চুরে সরিয়ে দেওয়া হবে ব্যবসায়ীদের। এই তীব্র মতবিরোধ নিয়ে কড়া ভাষায় একে অপরকে দোষারোপ দুই রাজনৈতিক নেতার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।